আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ মানবিক বিভাগের শিক্ষার্থীরা, আর খুব বেশি দিন নয় যে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা এই সময়ে অনেক বেশি চিন্তিত। এত সিলেবাস, আবার শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে, কিভাবে কমপ্লিট করব, এতগুলো বই। আমরা সহায়ক স্কুল ও ব্ল্যাকবোর্ড এডু হিউম্যানিটিজের পক্ষ থেকে তোমাদের শর্ট সিলেবাসের পুরো দায়িত্ব নিয়েছি। এর ধারাবাহিকতায় আমি তোমাদেরকে পৌরনীতির শর্ট সিলেবাসের যেগুলো চ্যাপ্টার আছে, প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস, প্রতিটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন এবং এমসিকিউ ক্লাস সহ বোর্ড বইয়ের তোমার যত সমস্যা আছে সবগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস হচ্ছে পৌরনীতির যে জ্ঞানমূলক প্রশ্ন আছে। হ্যাঁ, তোমাদের অনেকে প্রশ্ন যে ভাইয়া এত জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে কি করব, জ্ঞানমূলক প্রশ্ন কমন পাই না পরীক্ষায়, অনেক কঠিন লাগে, খুব চিন্তিত হতাশ লাগে। তো আমাদের আজকের ক্লাসে আমরা তোমাদেরকে ৬০টি জ্ঞানমূলক প্রশ্ন সলভ করব। যে ৬০টি জ্ঞানমূলক প্রশ্ন আমরা তো তোমাদেরকে দেখাবো এবং একাধিক বোর্ডে আসছে। শুধুমাত্র একটি বোর্ডে যে জ্ঞানমূলক প্রশ্ন আসছে এমনটা না, ৭, ৮, ১০টি বোর্ডে জ্ঞানমূলক প্রশ্ন আসছে। এবং তোমরা অনেক সময় একটা চিন্তিত থাকো যে গত বছর তো আমার বোর্ডে জ্ঞানমূলক প্রশ্নটা আসছে, তার মানে পরের বছর জ্ঞানমূলক প্রশ্নটা আর আসবে না। না ভাইয়া, আজকে তোমাদের ধারণা আমরা ভুল প্রমাণিত করব এবং তোমরা দেখতে পারো। যদি আমাদের শুরুর প্রশ্নটাতে যাই, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কি? এই দেখো ভাইয়া, এই প্রশ্নটা ঢাকা বোর্ড ২০২৫-এ আসছে। তোমাকে কি দেখাইলাম যে বোর্ড কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কি? রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, এই প্রশ্নটা ঢাকা বোর্ড ২৫ সালে আসছে। এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কি তোমরা বলো? হ্যাঁ, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা সার্বভৌমত্ব। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা সার্বভৌমত্ব। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে নাগরিক কাকে বলে? এই প্রশ্নটা কোথায় আসছে ভাইয়া? এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড ২৩ সালে এবং ২৫ সালে আসছে। আমি তোমাদের এখনই বললাম যে ভাইয়া দেখো, তুমি হয়তো বা চিন্তা করতে পারো যে ভাইয়া একটা বোর্ড প্রশ্ন গত বছর আসছে, এটা কি পরের বছর আসবে কিনা। দেখো, ময়মনসিংহ বোর্ড ২৩ সালে এবং ময়মনসিংহ বোর্ড ২৫ সালে এই প্রশ্নটা আসছে। তুমি তো দেখতেই পাচ্ছ। নাগরিক কাকে বলে ভাইয়া? ভাইয়া, আমরা একটি রাষ্ট্রে বাস করি। আমাদের রাষ্ট্রটির নাম কি? আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে বাস করি। আমরা এই রাষ্ট্রের কি? আমরা এই রাষ্ট্রের নাগরিক। কারণ আমরা এই রাষ্ট্রে বসবাস করি। আমরা আর কি করি? আমরা বাংলাদেশ নামক এই রাষ্ট্রে বাস করি। রাষ্ট্র প্রদত্ত যে সকল সুযোগ সুবিধা আছে আমরা সব সুযোগ সুবিধা গ্রহণ করি এবং রাষ্ট্রের যখন কর্তব্য আছে, দায়িত্ব কর্তব্য রাষ্ট্রকে ঘিরে সকল দায়িত্ব কর্তব্য পালন করি। এবং তুমি যদি এখানে দেখো যে যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বাস করে, তুমি আমি কি রাষ্ট্রে বাস করতেছি না স্থায়ীভাবে? তো যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে এবং রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে, তাকেই কিন্তু নাগরিক বলে। তো আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাইয়া জানাও, কমেন্টে জানাও। তো আমি তোমাদেরকে প্রথমে যেটা বললাম যে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কি, এটি কোন বোর্ডে আসছে? এটি আসছে ঢাকা বোর্ড ২০২৫-এ আসছে। পরের প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড ২৩ এবং ২৫ সালে সেম প্রশ্ন আসছে। আমি তোমাদের একটু দেখাই, দেখো তুমি কিন্তু দেখতে পাচ্ছ এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড ২৩ এবং ২৫ সালে আসছে, যেটা হচ্ছে নাগরিক কাকে বলে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমার পরের স্লাইডের প্রশ্ন ভাইয়া, পরের স্লাইডের প্রশ্ন হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা কি? ভাইয়া, একটু আগে আমরা পড়লাম না নাগরিক কাকে বলে, এখন আমরা পড়বো পৌরনীতি ও নাগরিকতা কি। আচ্ছা, এইটা কোন বোর্ডে আসছে ভাইয়া? রাজশাহী বোর্ড ২৫ সালে আসছে। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড ২৫ সালে কিন্তু চলে আসছে। তাহলে পৌরনীতি আমরা কি পড়েছিলাম ভাইয়া? নাগরিক পরিবার ও রাষ্ট্রের আচার কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে, সেটি হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা বলে। তো আমরা এই চ্যাপ্টারটা যখন পড়েছিলাম যে পৌরনীতি শব্দটি কোন ভাষা থেকে আসছে, ল্যাটিন একটা শব্দ আছে সিভিস এবং সিভিটাস, নাগরিক, নগররাষ্ট্র। তো পৌরনীতি এই জায়গা থেকে আসছে। এবং তোমাদেরকে আমি যখন তোমরা দেখবা যে প্রথম যে চ্যাপ্টারটা আছে ওখানে কিন্তু তোমার যে প্রথম প্যারাটা থাকবে, ওই প্যারাটা থেকে তোমরা খুব ভালোভাবে পড়বা, দেখবা ওই প্যারাটা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তো চলে আসছে এবং ওই প্যারাটা থেকে কিন্তু এমসিকিউ চলে আসবে অনেকগুলো। আচ্ছা, পরের স্লাইডে যাই। পরিবার কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া। তুমি দেখো এই প্রশ্নটা কয়টা বোর্ডে আসছে? এই প্রশ্নটা ৩টা বোর্ডে আসছে। কি কি বোর্ড? আমরা যদি দেখি, ময়মনসিংহ বোর্ড ২৪ সালে প্রশ্নটা আসছে, যশোর বোর্ড ২৫ সালে আসছে, আবার সিলেট বোর্ড ২৫ সালে আসছে। তো ভাইয়া, তোমার একটা প্রশ্ন ৩টা বোর্ডে আসছে। তাহলে পরিবার কি? আচ্ছা, আমি পরিবার জিনিসটা বুঝাই, সেটা হচ্ছে আমরা কি? আমরা মানুষ। আমরা কোথায় থাকি? আমরা রাষ্ট্রে থাকি। আমরা কার সাথে থাকি? আমরা আমাদের পরিবারের সাথে থাকি। আমাদের প্রত্যেকের কিন্তু পরিবার আছে। আমাদের পরিবারে হচ্ছে বাবা মা থাকেন, ভাই বোন থাকেন, চাচা চাচি থাকেন, দাদা দাদি থাকেন, অন্যান্য পর্যন্ত নিয়ে থাকেন। তবে আমরা জানি পরিবার কয় প্রকার? পরিবার ২ ধরনের। আমি যদি এখানে লিখি পরিবার ২ ধরনের।
পরিবার হচ্ছে দুই ধরনের। কি কি পরিবার? একক পরিবার এবং যৌথ পরিবার। একক পরিবারটা কি? একক পরিবার হচ্ছে যে পরিবারের লোক সংখ্যা খুব বেশি নয়। তুমি, তোমার বাবা মা এবং তোমার ভাই বোন নিয়ে থাকো। আর যৌথ পরিবার হচ্ছে তুমি থাকবা, তোমার বাবা মা থাকবে এবং তোমার দাদা দাদি থাকবেন, চাচা চাচি থাকবেন এবং অন্যান্য পরিজন থাকবেন। তাহলে পরিবারের কনসেপ্টটা কি ভাইয়া? পরিবারের কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। পরিবার কাকে বলে? এই যে পরিবারের সংখ্যা ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো। পরিবার হচ্ছে কয়েকজন মানুষ যাদের সাথে রক্তের সম্পর্ক থাকবে, আত্মার বিবাহ সূত্রে আত্মীয়, যেখানে প্রাপ্তবয়স্করা অপ্রাপ্তবয়স্কদের দেখাশোনা করে। দেখো, তুমি ছোট আছো, তোমার বাবা মা তারা তোমাদেরকে দেখাশোনা করতেছে। তোমার বাবা মার সাথে তোমার কি সম্পর্ক? রক্তের সম্পর্ক। তোমার বাবার সাথে তোমার মায়ের সম্পর্ক হচ্ছে বিবাহ সূত্রের সম্পর্ক। তো আমরা যে পরবর্তী স্লাইডে যাই, ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও। দেখো, আমরা যে 4টা প্রশ্ন আলোচনা করছি, যে 4টা প্রশ্ন কিন্তু বোর্ডে আসছে এবং একাধিকবার প্রশ্নটা আসছে। আশা করছি যে তোমরা এই 4টা প্রশ্ন বুঝেছো। আমরা যদি পরের স্লাইডে যাই, আজ পরবর্তী প্রশ্নতে যাই যে রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কোনটি? ভাইয়া এটা কিন্তু এমসিকিউতে চলে আসে এবং তুমি আমাদের এমসিকিউ ক্লাসে দেখবা যে এমসিকিউতেও কিন্তু এই প্রশ্নটাই আসে। একটা বোর্ডে আসছিল, রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কোনটি? রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কোনটি? বলো তো ভাইয়া, রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কোনটি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। দেখো, জনসমষ্টি ছাড়া কিন্তু একটি রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের উপাদান কয়টা? রাষ্ট্রের উপাদান আমরা জানি: সরকার, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব। তাহলে 4টি হচ্ছে রাষ্ট্রের উপাদান। তো রাষ্ট্রের একটি উপাদান ছাড়া অন্য একটি রাষ্ট্র পরিপূর্ণভাবে হতে পারে না। সেখানে রাষ্ট্রের অপরিহার্য উপাদান কিন্তু জনসমষ্টি। ভাইয়া এটা রাজশাহী বোর্ড 25 সালে এই প্রশ্নটা আসছিল, তার মানে বোর্ডে অলরেডি এই প্রশ্নটা এসেছে। শুধু এবার এসেছে বলে এমন না, এটা পরের বার হয়তো এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে কোনো বোর্ডে, অথবা এমসিকিউ প্রশ্নও কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন যদি যাই, নির্দিষ্ট ভূখণ্ড কি? ভাইয়া এখনই তোমাদের বললাম না যে রাষ্ট্রের উপাদান সরকার, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব। তো নির্দিষ্ট ভূখণ্ড কি? নির্দিষ্ট ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশ সীমাকে বোঝায়। নির্দিষ্ট ভূখণ্ড বলতে কি বোঝায় ভাইয়া? একটি রাষ্ট্রের জলভাগ, স্থলভাগ ও আকাশ সীমাকে বোঝায়। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 24 সালে আসছে। ভাইয়া এই প্রশ্নটা তোমার এমসিকিউতে আসতে পারে। কিভাবে আসতে পারে জানো? যে নির্দিষ্ট ভূখণ্ড বলতে নিচের কোনটি বোঝায় না? প্রশ্ন দিল যে স্থলভাগ, জলভাগ, আকাশসীমা, আর একটা হচ্ছে দিল যে মেঠোপথ। তো কোনটি বোঝায় না? যখন নায়ে প্রশ্ন থাকবে তার মানে যেগুলো বোঝায় সেগুলো তো হবে না, তাহলে মেঠোপথ সেখানে হতে পারে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আজ পরবর্তী স্লাইডে যাই ভাইয়া। সামাজিক চুক্তি মতবাদ। আমরা কয়েকটা মতবাদ জানি না ভাইয়া? ঐশী মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদ, তারপরে বল প্রয়োগ বা প্রয়োগ করে একটা মতবাদ আছে। তো তার মধ্যে একটা মতবাদ হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদের মূল কথা কি? সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির মাধ্যমে জন্ম হয়েছে, এটি হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। তুমি যখন বোর্ড বইয়ে পড়তে যাবা, ওখানে কিন্তু সামাজিক চুক্তি মতবাদটি একদম ডিটেলস আলোচনা করা আছে। এবং সামাজিক চুক্তি মতবাদটি নাম্বারের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে একটা উদ্দীপক দিল, দৃশ্যকল্প 1 বা 2, এই উদ্দীপক দিয়ে বললো যে মানে দৃশ্যকল্প 1-এর মতবাদটি তোমার পাঠ্য বইয়ের কোন মতবাদের সাথে সম্পৃক্ত। ভাইয়া আজকের ক্লাসটা যে নট অনলি তোমার শুধু জ্ঞানমূলক প্রশ্ন এমনটা না, বাট অলসো তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এই ক্লাসটা। এই ক্লাসটা আমরা দেখাচ্ছি যে একটা মতবাদ থেকে নাম্বারেও কিভাবে প্রশ্ন আসতে পারে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ফুল এনার্জি নিয়ে ক্লাসটা করো। দেখো, এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 24 এবং সিলেট বোর্ড 24-এ এসেছে। দেখো ভাইয়া, দেখো প্রশ্নটা 2টা বোর্ডে চলে আসছে, তার মানে এবারেও প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। পরবর্তী স্লাইডে যাই। সমাজ কাকে বলে? সমাজ কাকে বলে? আগে সমাজ জিনিসটা জানি। ভাইয়া আমরা তো রাষ্ট্রে বসবাস করি, পরিবার নিয়ে বসবাস করি। তো অনেকগুলো পরিবার নিয়ে আমরা একটা জায়গায় থাকি, আমাদের সমাজের মধ্যে থাকি। তো সমাজের মধ্যে যখন থাকি তখন আমাদের সেই সমাজকে ঘিরে অনেক দায়িত্ব, কর্তব্য, নীতি নৈতিকতার জায়গা এবং শৃঙ্খলাবদ্ধতার জায়গা থাকে। সমাজ জিনিসটা আমরা প্রত্যেকে আমাদের সাথে সম্পৃক্ত। তবে এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে ভাইয়া, সমাজ কাকে বলে? সমাজ আসছে কুমিল্লা বোর্ড 25, বরিশাল বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 23, 24, 25 তিনবারই প্রশ্নটা আসছে। সো কোনো না কোনো বোর্ডে জাস্ট এটা রিপিট করে আসছে। সমাজ তাহলে সংজ্ঞাটা কি? সমাজ হচ্ছে কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সংঘবদ্ধভাবে
বসবাসরত জনগোষ্ঠীকে সমাজ বলে। কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সংঘবদ্ধভাবে বসবাসের উদ্দেশ্যে বসবাসরত জনগোষ্ঠীকে সমাজ বলে। একটা সমাজে কিন্তু ভাইয়া একজন, দুইজন, তিনজনকে নিয়ে হয় না। এই সমাজে অনেকগুলো পরিবার থাকে, সেই পরিবারের সমষ্টির ফলে অনেক মানুষ, এখানে একটা জনসমষ্টি থাকে, সেই জনসমষ্টিটাকে নিয়ে কিন্তু সমাজ। এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি, আপনি, আমরা ৩-৪ জন মিলে একটা সমাজ গঠন করি, ৩-৪ জন মিলে সমাজ আসলে হতে পারে না, কারণ একটা সমাজ গঠন করতে গেলে সেখানে অনেক উদ্দেশ্য লাগে। সো আমরা এটাই আলোচনা করছি। পরের স্লাইডে যদি যাই ভাইয়া, আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছি সিভিক্স, সিভিটাস। সিভিটাস শব্দের অর্থ কি? প্রশ্নটা কোন বোর্ডে আসছে ভাইয়া? প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড 23 সালে, এবং এই প্রশ্নটাই কিন্তু তোমার এমসিকিউ এ আসবে। যখন এমসিকিউ তুমি করতে যাওয়া, দেখবা বোর্ড কোশ্চেনে কিন্তু এই প্রশ্নটা আসছে যে সিভিটাস শব্দের অর্থ কি। সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। আমরা কিন্তু পৌরনীতি, তুমি যখন প্রথম অধ্যায়টা তুমি খুললে দেখবা ওখানে কিন্তু ঠিক একদম ডিটেলস দেওয়া আছে যে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি, পৌরনীতি কোন শব্দ থেকে আসছে, সর্বপ্রথম পৌরনীতি কোথায় পাওয়া যায়, কোন দেশে, গ্রিস, তারপরে হচ্ছে তোমার প্রশ্ন হবে পৌরনীতি ও নাগরিকতা কাকে বলে, তারপর তোমার এখানে অনেক ডিটেলস তুমি জানতে পারবা। পরের স্লাইডে যাই, যৌথ পরিবার কাকে বলে? ভাইয়া এই বোর্ড প্রশ্নটা রাজশাহী বোর্ড এবং ঢাকা বোর্ডে আসছে। রাজশাহী বোর্ড 23 সালে প্রশ্নটা আসছে এবং ঢাকা বোর্ড 24 সালে কিন্তু প্রশ্নটা আসছে। পরিবার কাকে বলে ভাইয়া? পরিবার কাকে বলে? একটু আগেই তো আলোচনা করেছি যে পরিবার কাকে বলে। পরিবারটা হচ্ছে কাকে বলে? যেখানে হচ্ছে তুমি তোমার বাবা মা, চাচা চাচি, দাদা দাদি সবাইকে নিয়ে হচ্ছে বাস করবা। তো পরিবারের মধ্যে আমরা দুইটা ভাগ তোমাদেরকে দেখিয়েছিলাম, যে একক পরিবার ও যৌথ পরিবার। তার মধ্যে একটা আমরা পেয়েছি যৌথ পরিবার। যৌথ পরিবারটা কি পেয়েছিলাম? যে পরিবারে তুমি, তোমার ভাই বোন, তোমার বাবা মা, একই সাথে তোমার দাদা দাদি, চাচা চাচি এবং অন্যান্য পরিজন নিয়ে বসবাস করবে, সেই পরিবারটাই যৌথ পরিবার। যদি আমরা এই সংজ্ঞায় যাই যে দাদা দাদি পিতামাতার কর্তৃত্বাধীন মানে তাদের নিয়ন্ত্রণাধীন বিবাহিত পুত্র, ওদের সাথে তাদের সন্তানাদি, বিবাহিত পুত্র ও তাদের সন্তানাদি একত্রে এক সংসারে বাস করে, তাহলে তাকে যৌথ পরিবার বলে। আশা করি যৌথ পরিবার, একক পরিবার, পরিবারের কনসেপ্টটা ক্লিয়ার। ভাইয়া কনসেপ্টটা ক্লিয়ার কিনা জানাও, কমেন্টে জানাও। আমরা ইতিমধ্যে তোমার প্রথম অধ্যায়ের 10টা খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন সলভ করেছি। তোমার যদি এই জ্ঞানমূলক প্রশ্ন থেকে কোনো কিছু বুঝতে প্রবলেম, তোমার যদি তুমি মনে করছো যে ভাইয়া এটা আমি বুঝি নাই, তাহলে তুমি কিন্তু কমেন্টে জানাতে পারবে তোমার মতামতটি। এর পরবর্তী আমরা তৃতীয় অধ্যায়ে যে জ্ঞানমূলক প্রশ্ন, যে আন্তর্জাতিক আইন কি। ভাইয়া এই প্রশ্নটা দেখো তো কয়টা বোর্ডে আসছে? এই প্রশ্নটা দেখো কয়টা বোর্ডে আসছে, আমি কোনো কথা বলবো না। এই প্রশ্নটা কিন্তু আমার একটা বোর্ড, দুইটা বোর্ড, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ভাইয়া একটা প্রশ্ন 6টা বোর্ডে আসছে এবং ভিন্ন ভিন্ন সময় আসছে। দেখো ময়মনসিংহ বোর্ড 20 সালে প্রশ্নটা আসছে, এই প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 24 সালে এবং বরিশাল বোর্ড 24 সালে প্রশ্নটা আসছে। একই সাথে সিলেট বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25 এবং ঢাকা বোর্ড 25 সালে এই প্রশ্নটা আসছে। ভাইয়া ইন্টারেস্টিং লাগতেছে ক্লাসটা? দেখো আন্তর্জাতিক আইন কি? একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সম্পর্কের ফলে একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন, সেটি হচ্ছে আন্তর্জাতিক আইন। ভাই একটি রাষ্ট্র এবং অন্য রাষ্ট্রটা আমরা কি বুঝি? আচ্ছা, তোমাকে আমি যদি বুঝাই তাহলে হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের ছিটমহল একটা চুক্তি হয়। বাংলাদেশের সাথে ভারতের ছিটমহল চুক্তি হয়েছে। তখন ছিটমহল শব্দটা বা ছিটমহলের টানটার সাথে আমরা সবাই কোনো না কোনোভাবে পরিচিত। তো ভারত হচ্ছে আমাদের অন্য একটি রাষ্ট্র, বাংলাদেশ কিন্তু আরেকটি রাষ্ট্র। তাহলে এই যে দুটা রাষ্ট্র, একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রে কি হয়েছে? ছিটমহল অর্থাৎ সীমানা চুক্তি। এটি একটি আন্তর্জাতিক আইন। আরেকটা উদাহরণ দিতে পারি, মিয়ানমারের সাথে আমাদের নদী চুক্তি আছে কিন্তু একটা। তো মিয়ানমার একটি রাষ্ট্র, বাংলাদেশ একটি রাষ্ট্র। তো এইটাই হচ্ছে একটা আন্তর্জাতিক আইন। অলরেডি 6টা বোর্ডে চলে আসছে। পরের প্রশ্ন যাই, আইন কাকে বলে? কয়টা বোর্ডে আসছে ভাইয়া? প্রশ্নটা কিন্তু 3টা বোর্ডে চলে আসছে। রাজশাহী বোর্ড 20 সালে আসছে, সিলেট বোর্ড এবং কুমিল্লা বোর্ড 24 সালে প্রশ্নটা আসছে। দেখো একটু আগে আমরা আন্তর্জাতিক আইন নিয়ে পড়লাম না? এবারে আইন কি? আইনের ইংরেজি প্রতিশব্দ কি ভাইয়া? ল। এটা কিন্তু এমসিকিউতে গুরুত্বপূর্ণ। আইনের ইংরেজি প্রতিশব্দ কি? ল। লটা আমি স্পেলটা করে দিই তাহলে তুমি বুঝবা। আইনের ইংরেজি প্রতিশব্দ ল, এটা এমসিকিউতে আসতে। তাহলে আইন কি? আইন হলো সমাজ শিক্ষিত ও রাষ্ট্র শিক্ষিত সেই সকল নিয়মাবলী
যেগুলো মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন হলো কি সমাজ স্বীকৃত, রাষ্ট্র স্বীকৃত, অনুমোদিত নিয়ম কানুন, বা তুমি নিয়মাবলীও বলতে পারো, যেগুলো মানুষের কি নিয়ন্ত্রণ করে, বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও। ক্লাসটা কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এবং বোর্ডে কিন্তু বারবার আসছে। দেখো 2টা প্রশ্ন বোর্ডে আসছে 9 বার। ক্যান ইউ ইমাজিন? 2টা জ্ঞানমূলক প্রশ্ন 9 বার বোর্ডে আসছে। আমি পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী প্রশ্নটা কি, সাম্য কি? সাম্য শব্দের যদি আমি সাধারণ একটা অর্থ দেই, সাম্য অর্থ সমান, যেটা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার প্রাপ্তি হচ্ছে সাম্যতা। এটি আমি যদি সাধারণ ভাষায় বলি। এই সাম্য কি, সাম্যটা ভাইয়া অলরেডি এটি যশোর বোর্ড 24 সালে আসছে। সাম্য বলতে হচ্ছে সমাজের যোগ্যতা অনুযায়ী সবার অধিকারকে সাম্য বলে। ওই তো কি বললাম, সাধারণ অর্থে যেটা বুঝেছিলাম সমান অধিকার, যেটি ন্যায্যতার ভিত্তিতে হবে, তাহলে কি সমাজের যোগ্যতার ভিত্তিতে সবার অধিকারকে সাম্য বলে। আমি পরবর্তী স্লাইডে যাই। অধিকার কাকে বলে? এটি কোন সালে আসছে ভাইয়া? দিনাজপুর বোর্ড 24 সালে আসছে। অধিকার কাকে বলে? আচ্ছা, তুমি যদি তোমার একটা সাধারণ দৃষ্টিকোণ থেকে চিন্তা করো, যে হচ্ছে রাষ্ট্র থেকে তোমার যে নাগরিকত্ব, এনআইডি কার্ড, এটি কিন্তু তোমার একটি রাষ্ট্রীয় অধিকার, নাগরিকের অধিকার। যে এনআইডি কার্ডটা তুমি রাষ্ট্র কর্তৃক তোমাকে দিবে, তোমার যখন 18 বছর হবে তখন তুমি রাষ্ট্রের একদম সার্টিফাইড নাগরিক। তো এনআইডি সনদটা, এরপরে হচ্ছে রাষ্ট্র কর্তৃক তোমাকে অনেক সুযোগ সুবিধা দিবে। এই সুযোগ সুবিধাগুলো নেওয়া কিন্তু তোমার অধিকার। এর বাইরে তোমার কিন্তু কয়েক ধরনের অধিকার আছে, নৈতিক অধিকার আছে, তোমার নিজস্ব অধিকার থাকে, রাষ্ট্র কর্তৃক যেগুলো অধিকার। সো অনেক কিছু আছে। এর মধ্যে আমরা একটু আগে পড়েছিলাম সাম্য কি। সাম্য বলতে যোগ্যতা অনুযায়ী নাগরিকের সমান অধিকার। এখন আমরা পড়বো অধিকার জিনিসটা কি। তাহলে যদি আমরা অধিকারের সংজ্ঞাটা পড়ি, তাহলে কি, অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের প্রকাশ পায়। নাগরিককে ভাইয়া, নাগরিককে তুমি আমি, আমরা কিন্তু নাগরিক। আমরা কি করি? রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ সুবিধা গ্রহণ করে আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাই। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা? এর পরবর্তী স্লাইডে আমরা যাই। এরিস্টটলের মতে আইন কি? ভাইয়া তোমাকে আমি পড়িয়েছিলাম না উক্তি? ভাইয়া উক্তি থেকে মাস্ট আসবে। উক্তি থেকে মাস্ট তোমার প্রশ্ন আসবে। দেখো এরিস্টটলের উক্তি থেকে আসছে না, একটু পরে দেখবা যে হচ্ছে গার্নারের উক্তি থেকে আসছে। এমসিকিউ করতে যাবা, দেখবা ম্যাকাইভারের উক্তি থেকে আসছে। সো উক্তি থেকে তোমার এমসিকিউ না হলে জ্ঞানমূলক প্রশ্ন মাস্ট আসবে, এবং এটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে প্রশ্নটা আসছে। তো এরিস্টটলের মতে আইন কি? আইন হচ্ছে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি কি? আইন। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা। স্বাধীনতা, পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার সংখ্যা কি? এটি কি আসছে? ঢাকা বোর্ড 24 সালে আসছে ভাইয়া। স্বাধীনতার সংজ্ঞা কি? ঢাকা বোর্ড 24 সালে আসছে। আমরা সাধারণ ভাষায় বুঝি যে স্বাধীনতা জিনিসটা কি। স্বাধীনতা জিনিসটা কি? আমি আমার মতো আনন্দ করব, আমি আমার মতো ঘুরবো ফিরবো, পড়াশোনা করব, কিন্তু অন্যের কাজে যাতে আমার বাধা সৃষ্টি না হয়। দেখো তুমি মানে তুমি গান বাজনা শুনতে পারো, উচ্চস্বরে শুনতে পারো, কিন্তু তোমার পাশের জনের যাতে এইটাতে কোনো বিভ্রান্তি না হয়, তাহলে কিন্তু এটা তোমার স্বাধীনতা হবে না। স্বাধীনতা জিনিসটা কি? অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হচ্ছে স্বাধীনতা। ভাইয়া তোমাকে একটু আগে বললাম না, তুমি গান শুনতেছো, তুমি তোমার মতো শুনতে পারো, যতক্ষণ না পর্যন্ত অন্যের কাজে হচ্ছে সেটা বিভ্রান্তিকর বা বাধা সৃষ্টি হচ্ছে, ততক্ষণ তোমার স্বাধীনতা ঠিক আছে। বাট যখন বাধা সৃষ্টি হবে তখন কিন্তু ওটা স্বাধীনতা হবে না। তো অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নির্দিষ্ট সীমার মধ্যে তোমার কাজ করাটাই স্বাধীনতা। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও। পরের স্লাইডে যাই। সাম্যের অর্থ কি? একটু আগেই তোমাদের বললাম যে সাম্য কাকে বলে। সাম্য কাকে বলে তোমরা কমেন্টে জানাও। সাম্য কাকে বলে তোমাদেরকে একটু জানাইছি, একটু আগে বলছি সাম্য কাকে বলে। সাম্যের অর্থ কি? সাম্যের অর্থ হচ্ছে সমান, ইকুয়াল। সাম্যর অর্থ কি? সমান। এটি কোন বোর্ডে আসছে? এটি আসছে যশোর বোর্ড 25 সালে আসছে। ভাইয়া যশোর বোর্ড 25 সালে প্রশ্নটা আসছে। দেখো বোর্ডে কিন্তু প্রশ্নটা চলে আসছে। আচ্ছা পরের স্লাইডে যাই। অর্থনৈতিক সাম্য কি? কোন বোর্ডে আসছে? রাজশাহী বোর্ড 25। অর্থনৈতিক সাম্যটা কি? আচ্ছা একটা এক্সাম্পল তোমাকে দাঁড় করি। সাপোজ আমার নাম হচ্ছে কি হাসান জুবাইর। তো জুবাইয়ের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। সে তার যোগ্যতা অনুযায়ী গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করে। তো একটা সময় যাওয়ার পর মালিক পক্ষ তাকে বেতন দেয়
এবং সেটি দিয়ে তার পারিবারিক যে ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছু সে করে। এটি কিন্তু কি, এটি তার অর্থনৈতিক সাম্য, এটি তার অর্থনৈতিক সাম্য। কারণ তার সাম্য মানে কি, সাম্য মানে তো সমান, তো তার ন্যায্যতার ভিত্তিতে সে কাজ করতেছে, তো এখানে তো মালিক পক্ষ তাকে স্যালারি দিবেই। তো যোগ্যতা অনুযায়ী যে দেখা যাচ্ছে, যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করা ও ন্যায্য মজুরি পাওয়ার অধিকারকে সাম্য বলে। দেখো আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজ করতেছি, তারা আমাদেরকে টাকা দিচ্ছে, সো আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজ করলাম এবং আমার যে ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ সেটি হচ্ছে অর্থনৈতিক সাম্য। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, একটু আগে তোমাদেরকে বললাম যে মত কি, উক্তি কি। দেখো একটু আগে একটা যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন, ওইটা একটা উক্তি পড়লাম, এখন আবার উইলবির মত আসছে আইন ও স্বাধীনতার শর্ত সম্পর্কে। উইলবির মত কি? তাহলে ভাইয়া তোমার উক্তি থেকে মাস প্রশ্ন আসবেই। আইন ও স্বাধীনতার শর্ত সম্পর্কে উইলবির মত হলো আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়। ভাইয়া বিষয়টা একটু কেমন মনে হচ্ছে না, যে আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়? ভাই আমি তো বুঝিনি। ভাইয়া আইন স্বাধীনতা, দেখো স্বাধীনতা জিনিসটা কি, তুমি অন্যের কাজে বাধা সৃষ্টি না করে যখন তুমি তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাচ্ছ, সেটি তোমার স্বাধীনতা। তুমি যখন অন্যের স্বাধীনতাকে বিশৃঙ্খলা সৃষ্টি করো, যেমন তুমি গান বাজনা করতেছো, অন্যের সমস্যা হচ্ছে, তো সমস্যা হওয়ার কারণে তোমার কোনো হস্তক্ষেপ করতে হচ্ছে না, তাহলে কোনো আইন নাই, তাহলে কিন্তু সেই স্বাধীনতাটা রক্ষা পাইল না। এইটাই উইলবির শর্ততে বুঝাইছে যে আইন আছে বলেই স্বাধীনতা আছে। তুমি কারণ তুমি তো অন্যের কাজে যদি বিভ্রান্তি সৃষ্টি করো, তাহলে তো আর ওটা তোমার সমাজে যুক্তিসঙ্গত হবে না। তাহলে কি বলছে, আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা কিন্তু রক্ষা পায়। ভাইয়া এটা কোন বোর্ডে আসছে? ময়মনসিংহ বোর্ড 25 সালে প্রশ্নটা আসছে। দেখো বোর্ডে কিন্তু প্রশ্ন আসছে বেসরকারি আইন কাকে বলে। ঢাকা বোর্ড 20 সালে আসছে। বেসরকারি আইনটা কি? আইন কয়েক ধরনের আছে, এর মধ্যে সরকারি আইন আছে, বেসরকারি আইন আছে। বেসরকারি আইনের মধ্যে হচ্ছে ফৌজদারি, সাধারণত চুক্তিপত্র বলি আমরা, এই চুক্তিপত্রটা কিন্তু বেসরকারি আইন এবং এটা এমসিকিউতে গুরুত্বপূর্ণ। সাধারণত ব্যক্তির সাথে ব্যক্তির যে সম্পর্ক, এটি হচ্ছে বেসরকারি আইন। আর আমরা আন্তর্জাতিক আইন কি পড়েছিলাম? আন্তর্জাতিক আইনটা পড়েছিলাম একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের যে সম্পর্ক রক্ষার জন্য যে আইন, সেটি হচ্ছে আন্তর্জাতিক আইন। তাহলে ব্যক্তির সাথে ব্যক্তি সম্পর্ক রক্ষার জন্য আইন প্রণয়ন প্রয়োগ করাই হচ্ছে বেসরকারি আইন। ভাইয়া ইতিমধ্যে 20টা এমসিকিউ আমাদের সলভ ক্লাস। এই ক্লাসটা কি বোর লাগতেছে কিনা, কোনো সমস্যা আছে কিনা জানাও। 20টা এমসিকিউ অলরেডি সলভ করেছি, অর্থাৎ তোমার 60টা যেটা জ্ঞানমূলক প্রশ্ন ছিল, 60টা জ্ঞানমূলের মধ্যে 1/3 অলরেডি সলভ। শুধু যে আমরা জ্ঞানমূলক প্রশ্নটা সলভ করলাম এমনটা না, তোমার ওই জ্ঞানমূলক প্রশ্নে ভাইয়া এমসিকিউ কিভাবে ওই জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে ওইটা কিন্তু দেখিয়েছি, এবং গ নাম্বারের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন আসতে পারে ওইটাও দেখেছি। যে গ নাম্বারে তোমাকে আমি যদি রিপিট করি, তাহলে হচ্ছে প্রশ্ন একটা দিল যে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে নদী বন্টন একটা চুক্তি চলতেছে। ক নাম্বারে সৃজনশীল প্রশ্ন হলো যে বেসরকারি আইন কাকে বলে। খ নাম্বারে একটা প্রশ্ন হলো যে আইন স্বাধীনতা রক্ষা কবচ ব্যাখ্যা করো। গ নাম্বারে প্রশ্ন হলো যে উদ্দীপকে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকার যে আইনটি, এটি কোন আইন ব্যাখ্যা করো। আন্তর্জাতিক আইন, যেহেতু পাশাপাশি একটি রাষ্ট্র এবং অন্য রাষ্ট্রের মধ্যে সম্পর্ক। সো পরের প্রশ্নতে আমরা যদি যাই ভাইয়া, কল্যাণমূলক রাষ্ট্র কি? 21 নম্বর। কয়টা বোর্ডে আসছে ভাইয়া? 3টা বোর্ডে এই প্রশ্নটা আসছে। কুমিল্লা বোর্ড 24 সালে, দিনাজপুর বোর্ড 25 সালে এবং ঢাকা বোর্ড 25 সালে এই প্রশ্নটা আসছে। কল্যাণমূলক, ভাইয়া কল্যাণ শব্দটার সাথে আমরা মানে জানি কল্যাণ শব্দটা আসলে কি। কল্যাণ হচ্ছে তোমার সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা যে ধরনের কাজ করি, বা তোমার কল্যাণে বা তোমার সুবিধার্থে যেগুলো হয়, সেটি কল্যাণমূলক কাজ। রাষ্ট্র কল্যাণের বিবেচনা, এই যেখানে যেটা ভাইয়া বলছে যে হচ্ছে দৈনন্দিন জীবনের ন্যূনতম চাহিদা নিশ্চিত করে, তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। যে রাষ্ট্র দেখো কল্যাণের স্বার্থে তোমার সারাদিনে যে ন্যূনতম চাহিদা আছে, ভাইয়া মানুষের চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা হচ্ছে মানুষের একটা বেসিক চাহিদা। তো এগুলা কি রাষ্ট্র তোমার প্রয়োজনীয়তা, তোমার যে ন্যূনতম চাহিদা যতটুকু না হলেই নয়, ন্যূনতম বিষয়টা কি যতটুকু না হলেই নয়, সেইটা হচ্ছে পূরণ করে, তখন তাকে রাষ্ট্রের কল্যাণমূলক রাষ্ট্র বলে। অলরেডি 3টা বোর্ডে প্রশ্নটা চলে আসছে। পুঁজিবাদী রাষ্ট্র কি ভাইয়া? ভাইয়া প্রশ্নটা দেখো কয়টা বোর্ডে আসছে? 4টা বোর্ডে প্রশ্নটা চলে আসছে। প্রশ্নটা কিন্তু 4টা বোর্ডে চলে আসছে। কি কি বোর্ডে আসছে আমি যদি এটা দেখাই, সেটা হচ্ছে সিলেট বোর্ড 24 সালে আসছে, যেটা রাজশাহী বোর্ড 24 সালেও, কুমিল্লা বোর্ড 23 সালে প্রশ্নটা দিয়েছে, আবার কুমিল্লা বোর্ড 25 সালেও রিপিট করেছে, এবং ময়মনসিংহ বোর্ড 25 সালে আসছে। তুমি বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা? এই প্রশ্নটা 26 সালেও চলে আসতে পারে। শুধু 26 সালে না, এখানে আমি যে 60টা পড়াবো না, এই 60টার মধ্যে দেখবে প্রতিটা বোর্ডেই তোমার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসছে। যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে, এমসিকিউতে ওই প্রশ্নটা চলে আসছে, ইভেন গ নাম্বারে ওখান থেকে প্রশ্ন আসবে। তো আজকের ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ ভাইয়া, তুমি শুধু অপেক্ষা করো, ধৈর্য ধরে ক্লাসটা করো। যে রাষ্ট্র ব্যবস্থায় সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা থাকে,
যেমন একটি ব নামক একটি রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রটিতে সম্পত্তির উপরে ব্যক্তির মালিকানা থাকবে, সেটি হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। ভাইয়া গ নম্বরেও কিন্তু এটা চলে আসে যে একটা প্রশ্ন দিয়ে বললো যে উক্তটি গ নম্বর প্রদত্ত এটি কোন রাষ্ট্রের উদাহরণ? পুঁজিবাদী রাষ্ট্র। পরের স্লাইডে যাই ভাইয়া। এককেন্দ্রিক সরকার কাকে বলে? ভাই আমরা অনেকগুলো সরকারের জানি না, সরকার কতগুলো হতে পারে। এককেন্দ্রিক সরকার হতে পারে, গণতান্ত্রিক সরকার, সংসদীয় পদ্ধতির সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, আবার স্বৈরাচারী সরকারও থাকে। তো এককেন্দ্রিক সরকার থাকে কি ভাইয়া? এটি কিন্তু তোমার রাজশাহী বোর্ড 24 সালে প্রশ্নটা আসছে, সরি 25 সালে প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড। দেখো কত বেশি গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। গত বছর আসছে, এবারও আসতে পারে ভাইয়া। নাহলে গ নম্বরে দিয়ে দেবে যে উদ্দীপকের সরকারটি কোন সরকার বা কি ধরনের সরকার? এককেন্দ্রিক সরকার, অর্থাৎ যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা একটি মাত্র সরকারের হাতে ন্যস্ত থাকে, বরং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। মানে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের যে শাসন কাজ আছে সেটি একটি মাত্র সরকারের হাতে ন্যস্ত থাকবে, সরকার একটা থাকবে এবং তার মাধ্যমেই পুরো রাষ্ট্রটা পরিচালিত হবে, এবং সে হচ্ছে কেন্দ্র থেকে রাষ্ট্রটা পরিচালিত হবে। আশা করি বুঝতে পারছো। রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান কি? 24 নম্বর, চট্টগ্রাম বোর্ড 25 সালে আসতে ভাইয়া, ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান কি? রাষ্ট্রের উপাদান আমরা কয়টা পেয়েছিলাম? সরকার, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব। দেখো রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান হচ্ছে সরকার। সরকার ছাড়া কি রাষ্ট্র হবে? দেখো আমি একটা বললাম যে নামে একটা রাষ্ট্র আছে, জনসমষ্টি আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, তোমার সবই আছে, সার্বভৌমত্ব আছে, কি নাই? সরকার নাই, যে রাষ্ট্রটা পরিচালনা করবে। তাহলে কি রাষ্ট্রটা চলবে? রাষ্ট্র তো হচ্ছে তখন প্রবাহমান নদীর মতো চলবে, যে নদী যেদিকে যাচ্ছে ওদিকেই যাচ্ছে, তাহলে তো এটা রাষ্ট্র হতে পারে না। আশা করি ভাই কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট স্লাইডে যাই। যুক্তরাষ্ট্র কাকে বলে? যুক্তরাষ্ট্র কাকে বলে? কয়টা বোর্ডে আসছে ভাইয়া? 3টা বোর্ডে আসছে। দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24 এবং সিলেট বোর্ড 25 এই প্রশ্নটা আসছে। যুক্তরাষ্ট্র হচ্ছে কয়েকটি অঞ্চল নিয়ে, যুক্তরাষ্ট্র হচ্ছে একাধিক অঞ্চল বা কয়েকটি অঞ্চল বা প্রদেশ মিলে যে রাষ্ট্র গঠিত হয় সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সো ক্লিয়ার কিনা জানা ভাইয়া, ক্লিয়ার কিনা জানা যুক্তরাষ্ট্র কাকে বলে? একাধিক অঞ্চল বা একাধিক প্রদেশ নিয়ে যে রাষ্ট্র গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। পরবর্তী প্রশ্ন কি? গণতন্ত্র। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, গণতন্ত্র ইম্পর্টেন্ট। কোন বোর্ডে আসছে ভাইয়া? যশোর বোর্ড 25 সালে আসছে। বলা যায় না এই প্রশ্নটা এবছর চলে আসতে পারে, যেহেতু রিসেন্টলি নির্বাচন হয়ে গেছে, তো নির্বাচন সংক্রান্ত বিষয়। দেখো জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা জনগণের কল্যাণে পরিচালিত ব্যবস্থাই হচ্ছে গণতন্ত্র, যেটা জনগণের স্বার্থে হবে। গণতন্ত্র কি? গণতন্ত্র ছাড়া কি রাষ্ট্র চলতে, মানে বাংলাদেশ কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র না? তো গণতন্ত্র একটি রাষ্ট্রের জন্য প্রয়োজন আছে। গণতন্ত্র না থাকলে সেখানে আসলে আইনের শাসন খুব বেশি থাকে না, কারণ জনগণের নিকট সরকার আসলে দায়বদ্ধ থাকে না। কারণ আমরা কি জানি, সকল জনগণের উপর ক্ষমতা ন্যস্ত থাকে এবং সকল ক্ষমতার উৎস জনগণ। শুধুমাত্র গণতন্ত্রে এটি মানে প্রতিলক্ষিত হয় বা গণতন্ত্রে এটি প্রতিফলিত হয়। জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে জনগণের সরাসরি ভোটাধিকার, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকে। পরের স্লাইডে যদি যাই ভাইয়া। একনায়কতন্ত্রের মূল আদর্শ কি ভাইয়া? একনায়কতন্ত্র জিনিসটা কি বুঝি? হ্যাঁ, একনায়কতন্ত্র জিনিসটা কি বুঝি? একনায়কতন্ত্র জিনিসটা কি? যে ওখানে একজন শাসক থাকবেন, তার কথাই শেষ কথা, সেখানে গণতন্ত্রের কোনো উপস্থিত থাকবে না। সে তার কাজের জন্য জনগণের নিকট বিন্দু মাত্র জবাবদিহি করতে বাধ্য না। এই জিনিসটা হচ্ছে একনায়কতন্ত্রের মূল আদর্শ কি? এই যে বললাম, এক জাতি, এক দেশ এবং একটা নেতা। একজন জাতি থাকবে, একজন মানে একটা রাষ্ট্র বললাম, রাষ্ট্রে একজন নেতাই থাকবে, সেই বলবে আই অ্যাম দ্য স্টেট। হ্যাঁ, আই অ্যাম দ্য স্টেট, এটি কি বলতো? তোমরা কিন্তু কমেন্টে জানাও এটা কার উক্তি ছিল। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, এটা তোমরা কমেন্টে জানাও, এটা তোমাদের কাজ থাকলো। তো এই একনায়কতন্ত্রে একজন শাসক থাকবেন, যিনি একাই রাষ্ট্রটা পরিচালনা করবেন তার কাজের জন্য, মানে তার কাছে হচ্ছে সে জনগণের ভোট পেলেও সে শাসক, না পেলেও শাসক। সো সে হচ্ছে তার মতো করে রাষ্ট্র পরিচালনা করবে এবং সে জনগণের কাছে তার কোনো কাজের জন্য জবাবদিহি করবে না। এক কথা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকবে না। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র কত ধরনের? কোন সালে আসছে? ঢাকা বোর্ড 23 সালে। এমসিকিউ তো চলে আসতে পারে ভাইয়া এই প্রশ্নটা।
এটাকে আমরা পড়ছিলাম না পুঁজিবাদী রাষ্ট্র কি, মানে ব্যক্তির মালিকানার মানে সম্পত্তির উপর যে অধিকার থাকে সেটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। আমরা পড়েছিলাম না যে ব্যক্তিগত মালিকানা সম্পত্তির অধিকার থাকবে। এই অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার? রাষ্ট্র হচ্ছে দুই ধরনের। এমসিকিউ তো চলে আসতে পারে ভাইয়া। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের, পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। নেক্সট স্লাইডে যদি যাই ভাইয়া, রাজতন্ত্র কি? রাজশাহী বোর্ড 23 সালে চলে আসছে। যে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে, যে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে সেটি হচ্ছে রাজতন্ত্র। আচ্ছা, আমরা ইংল্যান্ডে দেখি না, ইংল্যান্ডে কি রাজার ছেলে রাজা, একজন প্রধানমন্ত্রী থাকেন, তবে ওই রাজার ছেলে রাজা হচ্ছেন, তারপরে আবার রাজা হচ্ছেন, এইভাবে কিন্তু হচ্ছে আমরা ইংল্যান্ডে দেখতে পারি। রাজতন্ত্রের জিনিসটা ক্লিয়ার কিনা? একনায়কতন্ত্র কি ভাইয়া? একটু আগে তো আলোচনা করলাম একনায়কতন্ত্র জিনিসটা কি। একজন শাসক, দিনাজপুর বোর্ড 25 সালে আসছে, 23 সালে এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 23 সালে আসছে। একনায়কতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একজন শাসকের হাতে থাকবে বা একটি দলের হাতে থাকবে। সে তার কাজের জন্য জনগণের নিকট কোনো ধরনের জবাবদিহি থাকবে না, জনগণের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সে তার নিজের মতো আইন প্রণয়ন করবে এবং নিজের মতো রাষ্ট্র চালাবে। এখানে যদি বলি কি ভাইয়া, যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে না থাকে, একজন স্বেচ্ছাচারী শাসক বা একটা শ্রেণীর হাতে থাকে, তখন সে শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলে। ভাইয়া একনায়কতন্ত্র বিষয়টা এর দুইটা স্লাইড আগেই কিন্তু আলোচনা করছি। একনায়কতন্ত্র কি? ওই যে বললাম না যে এক জাতি এক নেতা এক দেশ, একটা মত আছে না, ওইটার মতো। 30টা আমাদের শর্ট কোশ্চেন ক্লিয়ার। পরের স্লাইডে যাই। আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বের করছি যে সচিবালয় কি। প্রশ্নটা কয়টা বোর্ডে আসছে ভাইয়া তুমি যদি হিসেব করো? সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 22 সালে প্রশ্নটা আসছে, রাজশাহী বোর্ড 24 সালে আসছে, দিনাজপুর ও যশোর বোর্ড 25, ময়মনসিংহ ও ঢাকা বোর্ড 25 সালে আসছে। 25 সালে 4টা বোর্ডে এই প্রশ্নটা অলরেডি আসছে। কত বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেখো ভাইয়া, 6টা বোর্ডে চলে আসছে। সচিবালয় কি? সচিবালয় হচ্ছে একটি কেন্দ্রীয় প্রশাসনের হচ্ছে একটি কেন্দ্রবিন্দু, যা বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে গঠিত। বাংলাদেশের সচিবালয় কোথায় অবস্থিত বলতো? এই বাংলাদেশের সচিবালয় কোথায় অবস্থিত এটা জানাও। তুমি কিন্তু এটা কমেন্টে জানাবে, এটা তোমার কিন্তু কাজ থাকলো। বাংলাদেশের সচিবালয় কোথায় অবস্থিত? দেখো সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয় থাকতে পারে, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলো নিয়ে কিন্তু সচিবালয় গঠিত। এবং সচিবালয় যিনি একজন প্রধান থাকে মন্ত্রী পরিষদ সচিব, যিনি সবগুলো মন্ত্রণালয়ের সচিবদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অভিশংসন কি ভাইয়া? আমি তো 3টা স্টার দিয়ে রাখছি, যদি স্টার কেমন হয়েছে জানি না। ওয়েট, দেখো ভাইয়া তোমাকে আমি 2টা প্রশ্ন পড়াচ্ছি, খুবই ইন্টারেস্টিং 2টা প্রশ্ন পড়াচ্ছি, কিন্তু এই 2টা প্রশ্ন ভিন্ন ভিন্ন সময়ে প্রায় 12 থেকে 13টা বোর্ডে আসছে, খুবই ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড 22 সালে প্রশ্নটা আসছে, যশোর বোর্ড 23 সালে, ময়মনসিংহ বোর্ড 23 সালে, বরিশাল বোর্ড 22 এবং 24, বরিশাল বোর্ড 25 সালেও আসছে, রাজশাহী বোর্ড 25 সালে আসছে। এই প্রশ্নটা কিন্তু আবার চলে আসতে হবে। অভিশংসন জিনিসটা কি জানো? অভিশংসন জিনিসটা হচ্ছে রাষ্ট্রপতি অপসারণের সাথে সম্পৃক্ত। বলছে যে অভিশংসন রাষ্ট্রপতি অপসারণের সাংবিধানিক পদ্ধতি, যে রাষ্ট্রপতির প্রতি সংসদে যখন সংসদ সদস্যরা অনাস্থা জ্ঞাপন করে তখন সেই পদ্ধতিতে আসলে রাষ্ট্রপতিকে অভিশংসন করা হয়, তো তাকে অপসারণ করা হয়। কনসেপ্ট ক্লিয়ার কিনা জানো ভাইয়া? এই 2টা খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো বোর্ডে চলে আসবে এবং এমসিকিউতে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার অভিশংসনটা গুরুত্বপূর্ণ, সচিবালয় গুরুত্বপূর্ণ, তো এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। পরের স্লাইডে যাই। পরোক্ষ নির্বাচন কি? আমরা নির্বাচনের 2টা জিনিস পড়ছিলাম ভাইয়া, মনে আছে? নির্বাচনের প্রত্যক্ষ নির্বাচন, নির্বাচন তো আমরা 2 ধরনের পড়েছিলাম, প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে যেখানে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে, প্রত্যক্ষ নির্বাচন। পরোক্ষ নির্বাচন হচ্ছে যেখানে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে কোনো সংস্থার মাধ্যমে সেটি নির্বাচিত হয়, সেটি হচ্ছে পরোক্ষ নির্বাচন। এই দেখো ভাইয়া, যে নির্বাচন পদ্ধতি জনপ্রতিনিধিরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে মধ্যবর্তী সংস্থার মাধ্যমে নির্বাচিত হন, মধ্যবর্তী একটা সংস্থার মাধ্যমে নির্বাচিত হন, সেটি হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি। ভাইয়া কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ড 25-এ আসছে। তার মানে এবার প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিটা চলে আসতে পারে। এই জন্য যে তুমি পরোক্ষ নির্বাচন অ্যাভয়েড করবে এমনটা না, পরোক্ষ নির্বাচন চলে আসতে পারে, যেহেতু নির্বাচন রিসেন্টলি হয়ে গেছে। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? বাংলাদেশে আমরা জানি বাংলাদেশে হচ্ছে প্রথম সরকারটা এবারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ
যেহেতু বর্তমান সরকার নির্বাচন এইগুলো নিয়ে খুব বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং রিসেন্টলি টপিক থেকে দিতে পারে। দেখো 1971 সালে 10ই এপ্রিল মুজিবনগর সরকার কিন্তু গঠিত হয়। সরকারটার নাম কি ছিল? মুজিবনগর সরকার। কোথায়? এটা হচ্ছে আমতলা মুজিবনগর গ্রামে, মুজিবনগর যে জায়গাটা আছে ওখানে হচ্ছে মুজিবনগর সরকার গঠিত হয়। 34টা হয়েছে। পরের প্রশ্নতে যদি যাই আমরা, সেটি হচ্ছে 35। স্থানীয় সরকার কি? কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ড 24-এ আসছে। যে রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালন করা হয় তাকে স্থানীয় সরকার বলে। আমি যদি তোমাকে বলি ভাইয়া, স্থানীয় সরকারের মধ্যে কয়েকটা ভাগ আছে, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশন, এগুলো স্থানীয় সরকারের অধীনে। স্থানীয় সরকারের অধীনে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু আছে, ঠিক আছে। আমরা একটু আগে পড়েছিলাম সচিবালয়, কয়েকটি মন্ত্রণালয় নিয়ে সচিবালয় গঠিত। সো স্থানীয় সরকার কিন্তু বললাম যে স্থানীয় সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালন করাকে স্থানীয় সরকার বলে। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা জানো? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সবগুলো স্থানীয়, এবং পৌরসভা এগুলো সবগুলো স্থানীয় সরকারের অধীনে। পরবর্তী প্রশ্ন, সর্বোচ্চ আদালতের নাম কি? ঢাকা বোর্ড 23 সালে আসছে। বাংলাদেশের আদালতে তোমরা জানো না, জানো কি যে জেলা পর্যায়ে যেটা জেলা জজ কোর্ট, এরপরে হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এবং হাইকোর্ট ঢাকার কোথায় অবস্থিত? বলো, হাইকোর্ট কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমাদের কাজ থাকলো, হাইকোর্ট কোথায় অবস্থিত। পরবর্তী স্লাইডে যাই, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও ভাইয়া। পরবর্তী স্লাইডে যাই, সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? বরিশাল বোর্ড 23-এ আসছে। ভাইয়া শুরুতেই বলেছিলাম যে আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আশা করি তুমি এতক্ষণে বুঝে গেছো। এই যে আপুরা, তোমরাও ইতিমধ্যে বুঝেছো যে আজকের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ। কারণ একটু আগেই আলোচনা করলাম বাংলাদেশের প্রথম সরকার কবে গঠিত হয়, 1971 সালের 10 এপ্রিল। আমি বলেছিলাম না সরকারটার নাম কি? মুজিবনগর সরকার। দেখো বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? মুজিবনগর সরকার, এবং বোর্ডেও কিন্তু এটা চলে আসছে। ভাইয়া মজা পাচ্ছ তো ক্লাসে? দেখো তোমরা হচ্ছে অনেকক্ষণ ধরে চেয়ারে বসে আছো, তোমরা চেয়ার থেকে একটু উঠে দাঁড়াও। উঠে দাঁড়িয়ে হচ্ছে 5 সেকেন্ড তোমাদেরকে, হ্যাঁ 5 সেকেন্ড একটু আমি নীরবতা দিচ্ছি। হ্যাঁ 5 সেকেন্ড তোমার হয়ে গেছে। তো পরের প্রশ্নতে আমি যাই, রাষ্ট্রের শাসন ব্যবস্থার মধ্যমণি কে? ঢাকা বোর্ড 22 সালে আসছে। দেখো বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আছে, এই রাষ্ট্র ব্যবস্থায় আমাদের রাষ্ট্রের প্রধান কে? রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? যেহেতু মন্ত্রী পরিষদ শাসিত গণতান্ত্রিক সরকার, তো এখানে রাষ্ট্রের প্রধান কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী, যাকে কেন্দ্র করে রাষ্ট্র গঠিত হয়, এবং তাকে রাষ্ট্রের মধ্যমণি বলা হয়। ভাই কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও, কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, বাজেট কাকে বলে? বাজেট জিনিসটার সাথে আমরা, সিলেট বোর্ড 25 সালে আসছে। বাজেট জিনিসটার সাথে আগে আমরা পরিচিত কিনা বলো, বাজেট কি? দেখো সামনে ঈদ, তো ঈদে তুমি হচ্ছে পাঞ্জাবি কিনতে যাবা, এবং আপুরা তোমরা হচ্ছে ঈদের শপিংয়ে যাবা। তো এটার জন্য তোমাকে হচ্ছে একটা, তোমার বাবা মা কিছু টাকা দিবে, যে টাকাটা দিয়ে তুমি কিনতে যাবা, তো তোমাকে একটা বাজেট দেবে। তো আমরা কিন্তু এটাই বলেছি যে প্রতি একটি অর্থ বছরে সরকারের সাধারণত অনুমোদিত ব্যয় ও আয়ের যে হিসাব, সেটি হলো বাজেট। এবং বাংলাদেশের বাজেট দেখবা, গত বছর বাংলাদেশের বাজেট কত ছিল, ওইটা তুমি হচ্ছে, বাংলাদেশের গত বছরের বাজেট কত ছিল এটা তোমার কাজ, এটা কমেন্টে অবশ্যই জানাবা। বাংলাদেশের গত বছরের বাজেট কত? গত অর্থ বছর। সো আমি তোমাকে সাধারণ একটা হিসেব দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার সালামের জন্য তোমার বাবা মা তোমাকে দিয়েছে, যেটিতে তুমি 2000 টাকা দিয়েছে, পাঞ্জাবি কিনেছো 1500 টাকা, পাঞ্জাবি কিনেছো 2200 টাকার, অবশিষ্ট আরও বেশি টাকা তোমার চলে গেছে। সো এটাই হচ্ছে তোমার সাধারণ দৃষ্টিকোণ থেকে তোমার বাজেট। যদি আমি একটা মানে সংজ্ঞার দিক থেকে যাই, তাহলে একটি বছরে সরকার অনুমোদিত ব্যয় ও আয়ের হিসাবটাই হচ্ছে বাজেট। পরবর্তী স্লাইড যায়, কেন্দ্রীয় প্রশাসন কি? ভাই এতক্ষণ স্থানীয় প্রশাসন আলোচনা করলাম না, কুমিল্লা বোর্ড 25 সালের প্রশ্নটা চলে আসছে। কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে যেখান থেকে রাষ্ট্রের সমস্ত দায়িত্ব, যেখান থেকে রাষ্ট্রের সমস্ত ক্ষমতার কেন্দ্রটাই হচ্ছে কেন্দ্র, যেটি হচ্ছে প্রশাসনিক নিয়মনীতি ও পরিচালনা করা হয়। যেখান থেকে রাষ্ট্রের সমস্ত প্রশাসনের নিয়মনীতি পরিচালনা করা হয় সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের অধীনে কেন্দ্রীয় সরকারের প্রধান থাকেন প্রধানমন্ত্রী, তার অধীনে হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থাকেন, যেটা আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় একটু আগে তোমাদেরকে বলেছি। প্রধানমন্ত্রী হচ্ছে তার মন্ত্রণালয়গুলো মন্ত্রীদের নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ যেখান থেকে রাষ্ট্রের সকল নিয়ম নীতি তারপরে হচ্ছে পরিচালনা করা হয় সেটি কেন্দ্রীয় প্রশাসন। 40টা প্রশ্ন অলরেডি শেষ ভাইয়া, পরের স্লাইডে যাব। 40টা প্রশ্ন ইতিমধ্যে শেষ। আচ্ছা তোমাদেরকে একটু বিরতি দিতে হবে। আচ্ছা তুমি হয়তো মনে করতেছো যে ভাইয়া ক্লাসটা করতে করতে আমি ক্লান্ত,
ভাইয়া পারছি না ক্লাস করতে, হতাশ লাগতেছে। এই যে ভাইয়া দেখো, তোমার এসএসসি পরীক্ষার কিন্তু খুব বেশি দিন সময় নেই। আমি আমার জীবনের গল্প তোমাদেরকে যদি বলি, দেখো আজকে জুবায়ের ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, তোমাদের সামনে এসে ক্লাস নিচ্ছে, খুব কনফিডেন্টলি ক্লাস নিচ্ছে। তো এই জায়গাটাকে কিন্তু আসতে না ভাইয়া খুব ইজি না যে আমি ঘুম থেকে উঠেই ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। আমি এসএসসিতে যখন ছিলাম ভাইয়া, আমার এসএসসিতে আমারও রমজান মাস ছিল। রমজান মাসগুলো আমি কীভাবে করতাম, রমজান মাসে আমি সেহেরি করতাম, মানে আমি একটা ঘুম দিতাম, অথবা আমি মাঝে মধ্যে এমন করতাম যে ইফতার করতাম, করে হচ্ছে নামাজ পড়ে এসে আমি হচ্ছে একটু রেস্ট করতাম, রেস্ট করে একটা বই পড়তাম। আমি বাংলা অথবা ইংলিশ বইটা পড়তাম। পড়ার পরে আমার অনলাইনেও আমিও ক্লাস করতাম, ফ্রি কন্টেন্ট। আমরা তখন তোমাদের মতো এমন আমাদের ফ্রি কন্টেন্ট অ্যাভেলেবল ছিল না, আমাদের কিন্তু অনেক গুগলে সার্চ করে পড়তে হয়েছে, বা অনলাইনে তখন এত বেশি খুব জমজমাট ছিল না। এখন কিন্তু তোমরা হাতের নাগালে, তুমি সহায়ক স্কুলে ফেসবুকে যাও এবং ইউটিউবে যাও, সহায়ক স্কুল লিখে ছাড় দাও, গিয়ে দেখবে কি ভাইয়া একের ভিতর সব। আমরা আগে গাইড বই পড়তাম যে একের ভিতর সব, সহায়ক স্কুলও কিন্তু একের ভিতর সব। তুমি দেখবে সেখানে পৌরনীতি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, তোমার বাংলা, ইংরেজি সকল কিন্তু ক্লাস দেয়া, যেটা কিন্তু আমরা পাইনি ভাইয়া। বাংলাদেশের মধ্যে এই প্রথম এসএসসিতে মানবিকের জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম এসেছে। ক্যান ইউ ইমাজিন যে তোমরা কতটা সুযোগ সুবিধা পাচ্ছ? সো এটাকে তোমাদের কাজে লাগাইতে হবে ভাইয়া, যে আমরা শুধু পড়িয়ে যাচ্ছি, তুমি পড়ছো না, তাহলে কিন্তু দিন শেষে তোমারই লস। তুমি ভালো একটা রেজাল্ট পাওয়ার সময় পর তোমার মাকে যখন বলবা যে আম্মু, বাবা, আমি জিপিএ 5 পেয়েছি, আমি গোল্ডেন পেয়েছি, তখন তাদের যেই মানে চোখের জলটা, তুমি একদম স্তব্ধ, এবং তোমার এতটা ভালো লাগবে, এবং তুমি তখন একটা ভালো কলেজে আসবে, ভালো কলেজে আসলে ভালো একটা এনভায়রনমেন্ট পাবা, এরপরে তোমার বিশ্ববিদ্যালয় জীবন পরবর্তীতে শুরু হবে। তো ক্লাসটা তুমি মনোযোগ সহকারে করো, আমরা যা পড়াচ্ছি ভাইয়া, যা পড়াচ্ছি এইগুলাই আসবে, তুমি বিশ্বাস করো, এগুলা থেকেই তোমার কমন আসবে। আমি তো দেখাই দিচ্ছি ভাইয়া, এই যে রাজনৈতিক দল কাকে বলে ভাইয়া, রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দল কাকে বলে, এটা কয়টা বোর্ডে আসছে ভাইয়া, 1 2 3 4 5টা। দিনাজপুর বোর্ড 21 সালে প্রশ্নটা আসছে, রাজশাহী বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, রাজশাহী বোর্ড 25 সালে। যেই প্রশ্নটা রাজশাহী বোর্ড 24 সালে আসছে, সেই প্রশ্নটা রাজশাহী বোর্ড 25 সালে, ঢাকা বোর্ড 25 সালে। তুমি ইমাজিন করতে পারতেছো ভাইয়া বোর্ড কোশ্চেন থেকে কি পরিমাণ চলে আসতেছে প্রশ্ন? রাজনৈতিক দল বলতে একটি জনসংগঠনকে বোঝায় যার সদস্যরা একটি আদর্শ এবং নীতি কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যার সমাধানে সংগঠিত হয়। আচ্ছা, তোমাকে আমি যদি এমনিতে বুঝাই যে রাজনৈতিক দল কি, বাংলাদেশ একটি রাষ্ট্র, এর কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আছে। রাজনৈতিক দলগুলো কি করে, এরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশগ্রহণ করে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। যখন রাজনৈতিক দল থাকবে না, যখন রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, সাথে তো একনায়কতান্ত্রিক যখন সরকার আসে, তখন তারা কি করে, তার রাজনৈতিক দলটা রেখে বাকি সব রাজনৈতিক দলকে কিন্তু একদম নিষিদ্ধ করে দেয়। তো আমরা রাজনৈতিক দলের কনসেপ্টটা কি বুঝছি কিনা? রাজনৈতিক দল কিন্তু এই প্রশ্নটা কিন্তু 6 বার আসছে ভাইয়া, এবং তুমি ধরে নাও এবারও কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা কিন্তু চলে আসবে। রাজনৈতিক দলের কনসেপ্ট বুঝছে কিনা ভাইয়া? গণতান্ত্রিক সরকার কি বলে, কাকে বলে ভাইয়া? একটু আগে স্থানীয় সরকার পড়ছি, একনায়কতান্ত্রিক সরকার, এবার বললাম গণতান্ত্রিক সরকার, ময়মনসিংহ বোর্ড 25 সালে আসছে। ভাই গণতন্ত্র জিনিসটা কি বুঝছিলাম? গণতন্ত্র জিনিসটা বুঝেছিলাম যে হচ্ছে এখানে জনগণের অংশগ্রহণ থাকবে, যিনি শাসক নির্বাচিত হবেন তিনি জনগণের নিকট দায়বদ্ধ থাকবেন এবং জবাবদিহি করবেন। তাহলে কি গণতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। ভাই গ নম্বরে কিন্তু এই প্রশ্নটা চলে আসবে যে উদ্দীপকের সরকারটি কোন সরকার? গ নম্বরে যখন আমি তোমাকে সৃজনশীল প্রশ্ন করাবো, তোমাদেরকে আমি দেখাই দেবো যে গ নম্বরে এগুলো চলে আসে, যে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের শাসন কার্য জনগণের হাতে ন্যস্ত থাকবে, সেটি হচ্ছে গণতান্ত্রিক সরকার। আমি যদি গণতান্ত্রিক সরকার নিয়ে আরও বলি, যে এই শাসন ব্যবস্থায় জনগণের প্রত্যক্ষ ভোটে শাসক নির্বাচিত হবেন, তিনি একটি মন্ত্রিসভা আহ্বান করবেন, তার সকল কার্যকলাপে সে জনগণের উপরে ন্যস্ত থাকবে, জনগণের সে রাষ্ট্রীয় আইন মেনে চলতে বাধ্য, জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য, এবং সেই রাষ্ট্রটাতে তখন দুর্নীতি এগুলো খুব কমে যাবে। সো আমরা যখন গণতান্ত্রিক সরকার পড়বো তখন ডিটেলসে আলোচনা করবো। পরের স্লাইডে যাই। নির্বাচন কি ভাইয়া? নির্বাচন ভাইয়া রে আপু, নির্বাচন কি? এইটা দেখো কতগুলো বোর্ডে আসছে। প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে। আচ্ছা, তুমি এটা তোমার ক্লাসের যদি আমি উদাহরণ দিই, তোমার ক্লাসে হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সিআর বা ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করো তোমরা। তো কি করো, ক্লাস ক্যাপ্টেন যখন নির্বাচিত করো, তো দুজন দাঁড়াইলো যে আমরা ক্লাস ক্যাপ্টেন হব। সবাই কি করতেছো, হা ভোট দিচ্ছ, না ভোট দিচ্ছ, অথবা কি করতেছো, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনটা সম্পর্কে জানি কিনা, আমাদের আগে কিন্তু স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন ছিল, সো এখনও আছে হয়তো। তো স্টুডেন্ট ক্যাবিনেট যখন নির্বাচন হয় তখন হচ্ছে আমরা ভোট দেই, ভোট দিয়ে হচ্ছে তখন শাসক মানে যে ক্লাস ক্যাপ্টেন হবে তাকে আমরা নিয়োজিত করি ভোট দিয়ে। তো এটি হচ্ছে এটাই বুঝাইছে যে প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াই হচ্ছে নির্বাচন। বাংলাদেশের নির্বাচন রিসেন্টলি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনটা তোমরা একটু দেখবা, যেহেতু নির্বাচন অধ্যায়ে আছে তো প্রশ্ন চলেও আসতে পারে নির্বাচন থেকে। এবং এই প্রশ্নটা কয়টা বোর্ডে আসছে ভাইয়া জানো? ময়মনসিংহ বোর্ড 20 সালে আসছে, বরিশাল বোর্ড 21 সালে, দিনাজপুর বোর্ড 21 সালে, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা 24 সালে, দিনাজপুর বোর্ড 25 সালে। দিনাজপুর বোর্ড 21 সালে প্রশ্নটা আসছে, দিনাজপুর বোর্ড 25 সালে প্রশ্নটা আসছে, মানে সেম প্রশ্নই দিচ্ছে যে
প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে। পরের প্রশ্ন, নির্বাচন কমিশনের প্রধান কাজ কি? চট্টগ্রাম বোর্ড 25। আচ্ছা, আমরা কি নির্বাচন কমিশন সম্পর্কে জানি কি? নির্বাচন কমিশন হচ্ছে, আচ্ছা তুমি যখন তোমার স্কুলে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করো, তখন কিন্তু তুমি একটা কমিশন করো, সেখানে স্টুডেন্ট থাকে, টিচার থাকে, যে তারা নির্বাচনটা পরিচালনা করে যতক্ষণ না পর্যন্ত এবং সুষ্ঠু একটা নির্বাচন দেয়। অর্থাৎ তোমার এখানে হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান কাজ হচ্ছে সাংবিধানিক উপায়ে সংবিধান মেনে চলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়া, সুষ্ঠু এবং নির্বাচন যে তারা পরিচালনা করে, এই পরিচালনা করাটাই হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান কাজ। দেখো, তুমি তোমার স্কুলে যখন ক্যাপ্টেন নির্বাচন করো, তখন কি তুমি সুষ্ঠুভাবেই তো তোমার নির্বাচনটা পরিচালনা করবে, একটা সাংবিধানিক উপায় দাও যে এই সময় লাইনে আসবেন, ভোট দিবেন, ভোট দিয়ে চলে যাবেন এবং শেষে সুষ্ঠু উপায়ে ফলাফল ঘোষণা হবে। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? নির্বাচন কি, কনসেপ্ট ক্লিয়ার, নির্বাচন কি এবং নির্বাচন কমিশনের প্রধান কাজ কি, এগুলো ক্লিয়ার কিনা তোমরা জানো? পরের স্লাইডে যাই। ভাইয়া নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন কে? নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন কে? নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন কিন্তু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি জিনিস সেটা আমরা জানি। রাষ্ট্রপতি হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হয় এবং রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী পরামর্শক্রমে তিনি রাষ্ট্রের সকল বিভিন্ন বিভিন্ন আইন প্রণয়ন হতে পারে, বিভিন্ন কাজ তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তো রাষ্ট্রপতি হচ্ছে নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন। সরকার কাকে বলে ভাইয়া? খুব সম্ভবত একটু আগে আমরা জানি, দিনাজপুর বোর্ড 24 সালে আসছে। সরকার কাকে বলে? সরকার কাকে বলে? সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এবং তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে। সরকার হচ্ছে রাষ্ট্রের মানে মেইন যে যন্ত্র। আমরা একটু আগে পড়ছি না যে রাষ্ট্রের 4টা উপাদান আছে, সরকার ছাড়া কি রাষ্ট্র গঠন হতে পারে? সরকার ছাড়া কি রাষ্ট্র গঠন হতে পারে কিনা তোমরা বলো? অর্থাৎ রাষ্ট্রের এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র, সরকার হচ্ছে রাষ্ট্রের এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে। ভাইয়া আশা করি ক্লিয়ার। নেক্সট স্লাইডে যাই। ভাইয়া একটু আগে পড়ছি না পরোক্ষ নির্বাচন কি? দেখো এখানে আসছে, এটা কিন্তু দুইটা বোর্ডে আসছে, বরিশাল বোর্ড 24 এবং সিলেট বোর্ড 24-এ। পরোক্ষ নির্বাচন কি? প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ। প্রত্যক্ষ হচ্ছে কি, যেটাতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে, এবং পরোক্ষ হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে মধ্যবর্তী কোনো সংস্থার সহায়তায় নির্বাচিত হয়, সেটি হচ্ছে পরোক্ষ নির্বাচন। তাকে পরোক্ষ নির্বাচন বলে। এই বাবা, এই পিচ্ছি, এই ভাইয়া আপুরা, তোমার জানাও, কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগছে, জানাও পরোক্ষ নির্বাচন জিনিসটা বুঝছো কিনা। প্রত্যক্ষ নির্বাচনের কনসেপ্টও কিন্তু বুঝাই দিচ্ছি যে সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে এবং সেটি গণতান্ত্রিক সরকার হবে। বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকার আছে? বাংলাদেশে একটি সংসদীয় তথা মন্ত্রী পরিষদ শাসিত সরকার আছে, যশোর বোর্ড 24 সালে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। ইংল্যান্ডের রাজতান্ত্রিক পরিবার, তারা রাজার ছেলে সব নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে প্রধানমন্ত্রী যেহেতু প্রধান, মন্ত্রী পরিষদ তিনি প্রধান, সেখানে তিনি সংসদীয় সরকার বলা যায় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আচ্ছা, এটি গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। গ কিভাবে ইম্পর্টেন্ট ভাইয়া? গ নম্বরে প্রশ্ন দিল, বাংলাদেশের অমুক নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের সরকার ব্যবস্থাটি কোন ধরনের সরকার ব্যবস্থা ব্যাখ্যা করো। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা? ভাইয়া তোমাকে যে প্রশ্নটা আমি পড়ালাম, যে নির্বাচন কত প্রকার, নির্বাচন 2, প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষের সংজ্ঞা মনে হয় মিনিমাম 4 বার বললাম, পরোক্ষেরও মনে হয় 4 থেকে 5 বার বলছি। সো আমি সংজ্ঞা আর বলবো না, প্রত্যক্ষ পরোক্ষ। কুমিল্লা বোর্ড 20 সাল। এই দেখো প্রত্যক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন হলো এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে ভোটারগণ সরাসরি, ভোটারগণ সাধারণ নাগরিকরা কোনো মধ্যবর্তী সংস্থার সাহায্য ছাড়াই সরাসরি ভোট প্রদানের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করেন। অর্থাৎ ভোটারগণ কোনো মধ্যবর্তী সংস্থা, যেটা আমরা পরোক্ষ নির্বাচনে দেখেছিলাম কি মধ্যবর্তী সংস্থার হেল্প নেন, কিন্তু প্রত্যক্ষ নির্বাচনে মধ্যবর্তী সংস্থার সাহায্য ছাড়া তার পছন্দের যে প্রার্থী, সেই পছন্দের প্রার্থীকে সে তার ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করে, এবং সেটি হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। 50টা শেষ ভাইয়া। পরের স্লাইডে 51 নম্বর। ভাইয়া স্থানীয় সরকারটা পড়েছিলাম না? স্থানীয় সরকারটা পড়েছিলাম কিনা জানাও। একটু আগে স্থানীয় সরকার কিন্তু পড়েছিলাম যে সমগ্র বিভিন্ন অঞ্চলকে ক্ষুদ্র পরিসরে কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্থানীয় সরকার। ওই যে স্থানীয় সরকারের অধীনে কতগুলো প্রতিষ্ঠান থাকে আমরা বলেছিলাম, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলো স্থানীয় পরিষদ মানে সরকারের অধীনে থাকে। এই প্রশ্নটা কতগুলো বোর্ডে আসছে ভাইয়া? তুমি দেখো এই প্রশ্নটা কয়টা বোর্ডে আসছে। ঢাকা বোর্ড 20 সালে আসছে, সিলেট বোর্ড 24 সালে আসছে, ময়মনসিংহ বোর্ড 24 সালে, যশোর বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড
25 সালে 5 বার আসছে এই প্রশ্নটা। তাহলে কত বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া স্থানীয় সরকার? স্থানীয় সরকার ব্যবস্থাটা কত বেশি গুরুত্বপূর্ণ জানাও? কারণ 5 বার গত বছরই আসছে, এবছরে এই প্রশ্নটা আসবে কোনো না কোনো বোর্ডে। সো স্থানীয় যে সরকার ব্যবস্থা, এটা কনসেপ্ট ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা তুমি জানাও। আমি তোমাকে কিন্তু সংজ্ঞাটা পড়িয়ে দিয়েছি এবং আমি কিন্তু নর্মাল সংজ্ঞা দিয়েও তোমাদেরকে বুঝাইছি যে স্থানীয় সরকারটা কি এবং এর অধীনে কারা কারা থাকে, এটাও কিন্তু তোমাকে বুঝাইছি, এটা তোমাকে ব্যাখ্যামূলক পড়েই বুঝিয়েছি। জন স্টুয়ার্ট মিল স্থানীয় সরকার সম্পর্কে কি বলেছেন? ময়মনসিংহ বোর্ড 25 সালে আসছে। ভাইয়া একটু আগে বলেছিলাম না উক্তি থেকে প্রশ্ন আসবে। উক্তি মতবাদ এগুলো থেকে ভাইয়া প্রশ্ন আসবেই। জন স্টুয়ার্ট মিল স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে বলেছেন, স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের, স্থানীয় সরকারটা কি, সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে, এ বিষয়ে নাগরিকদের সচেতন করে। স্থানীয় সরকার ব্যবস্থাটা কি, তার যে উক্তিটা কি, স্থানীয় সরকার ব্যবস্থা জনগণ এবং নাগরিকদের মধ্যে স্থানীয় সরকার সরকারি রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে, এবং নাগরিকদের সচেতন করে। ভাইয়া স্থানীয় সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন আসবেই, এমসিকিউ অথবা জ্ঞানমূলকের প্রশ্ন আসবেই। পরের স্লাইডে যাই। বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা কি? কোন বোর্ডে আসছে? রাজশাহী বোর্ড 25 সালে আসছে। রাষ্ট্র ঘোষিত বিশেষ আইনের বলে যে স্থানীয় সরকার ব্যবস্থা গঠিত হয়। দেখো, রাষ্ট্র হচ্ছে তার কিছু বিশেষ আইন দিতে পারে, যে রুলস অফ ল, তার যে আইনের শাসন আছে। তো রাষ্ট্র তার বিশেষ আইনের বলে যে স্থানীয় সরকার ব্যবস্থা গঠিত হয়, সেটি যে রাষ্ট্র তার বিশেষ আইনের বলে বা মাধ্যমেও বলতে পারো, যে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা গঠন করে বা গঠিত হয়, সেটি বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা। অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থা এখানে বিশেষ আইন সেখানে প্রয়োগ করে। পরের প্রশ্ন, নারীর ক্ষমতায়ন। ভাইয়া নারীর ক্ষমতায়ন কয়টা বোর্ডে আসছে দেখছো? দিনাজপুর বোর্ড 20 সালে আসছে, 24 সালে চলে আসছে। কুমিল্লা বোর্ড 25 সালে, ঢাকা বোর্ড 24। ভাইয়া নারীর ক্ষমতায়ন জানি না। পরিবার, সমাজ, জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় নারীর ক্ষমতায়ন। দেখো, আমরা নারীর ক্ষমতায়ন বলতে কি, রাষ্ট্রের কোনো পলিসি জিনিসটা কি, রাষ্ট্রের কোনো একটি কাজে তুমি একটা মতামত দিচ্ছ, এই মতামতটা তোমার যে নারীর যে পলিসি, নারীর মতামত নিচ্ছে, নারীর ক্ষমতায়ন সৃষ্টি করতেছে। সো এটাই হচ্ছে তোমার নারীর ক্ষমতায়ন। ভাইয়া সংজ্ঞা দিচ্ছে এবং 4টা বোর্ডে আসছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। নেক্সট স্লাইডে যাই। ভাই আমরা স্থানীয় সরকার ব্যবস্থা পড়েছিলাম না? দেখো, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার আবার দিয়েছে। চট্টগ্রাম বোর্ড 24 সালে এই প্রশ্নটা আসছে যে একটি ইউনিয়নে কয়টি ওয়ার্ড থাকে। আচ্ছা, স্থানীয় সরকার ব্যবস্থার একটি ধাপ কিন্তু হচ্ছে ইউনিয়ন ব্যবস্থা। এটি ইউনিয়নের যদি আমরা কাঠামো পড়ি, একটি ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে, যেখান থেকে 9 জন ইউপি সদস্য অর্থাৎ ইউনিয়ন পরিষদ সদস্য ওয়ার্ড ভিত্তিক নির্বাচিত হয় এবং 3 জন নারী সদস্য নির্বাচিত হন এবং তাদের যিনি প্রধান তিনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু নির্বাচিত হন। তো ভাইয়া ইউনিয়ন পরিষদ কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাকে বলে? যে স্থানীয় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত হয়। যে স্থানীয় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। স্থানীয় সরকার আমরা কোনগুলো পেয়েছিলাম ভাইয়া? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং পৌরসভা। এরা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত হবে এবং এরা নিজেদের ক্ষমতা দ্বারা ওই এলাকাটাকে পরিচালনা করবে। কয়টা বোর্ডে আসছে? বরিশাল বোর্ড 24 এবং রাজশাহী বোর্ড 20 সালে আসছে। ভাইয়া তোমাকে তো আমি ইউনিয়ন পরিষদ দিয়েই হচ্ছে, এখানে তো আমার মনে হয় যে না বোঝারও কিছু নাই, কারণ তোমাকে আমি ইউনিয়ন পরিষদ দিয়ে অলরেডি উদাহরণটা দিয়েছি। মতো চেয়ারম্যানকে তোমরা নির্বাচিত করেছো বা ইউনিয়ন পরিষদের 9 জন সদস্যকে নির্বাচিত করেছো, তোমাদের ভোটে নির্বাচন করেছো এবং তারা হচ্ছে তাদের দ্বারা হচ্ছে ওই অঞ্চলটা কিন্তু পরিচালিত হয়ে আসছে। তো এটাই হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা। পরের স্লাইড যাই। জেলা পরিষদের চেয়ারম্যান কার সমান মর্যাদা ভোগ করেন? চট্টগ্রাম বোর্ড 20। ভাইয়া জেলা পরিষদের চেয়ারম্যানকে আমরা জানি এটি স্থানীয় সরকারের একটি পার্ট। এই জেলা পরিষদ সরকারের কাদের ভোটে নির্বাচিত হয় জানো? তোমার এলাকায় তোমরা যারা ইউপি সদস্য নির্বাচিত করতেছো, ইউপি সদস্যদের তাদের ভোটে কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান গঠন হয় এবং তিনি একটি জেলার সকল যে কোনো কাজের ক্ষেত্রে জেলা প্রশাসকের সাথে মতামত এবং পরামর্শ করে সেই জেলার কাজ সম্পন্ন করে। আমরা যদি দেখি সেটি হচ্ছে জেলা পরিষদ একটা প্রতিমন্ত্রীর সমান মর্যাদা পায়। ভাইয়া মন্ত্রীর ভাগটা কি জানি না, ভাইয়া প্রতিমন্ত্রী জিনিসটা কি? দেখো, মন্ত্রীর কয়েকটা আছে, যেটা হচ্ছে যে একটি মন্ত্রণালয়ের অধীনে পূর্ণাঙ্গ একজন মন্ত্রী থাকবেন, তার একজন সহকারী অর্থাৎ প্রতিমন্ত্রী থাকবেন, তার আবার আরেকজন মন্ত্রী থাকবেন যাকে উপমন্ত্রী বলা হয়। ভাই আশা করি জিনিসটা বুঝতে পারছো। যখন আমি সৃজনশীল পড়াবো বা যখন আমি বোর্ড বই 1 শট ক্লাসগুলো দেখবো তখন ইন ডিটেলস হচ্ছে তোমাদের সাথে আলোচনা করবো। স্থানীয় প্রশাসন কি ভাইয়া? স্থানীয় প্রশাসন একটু আগে আলোচনা করছি ভাইয়া। স্থানীয় প্রশাসন হচ্ছে সেই প্রশাসন যে প্রশাসন কেন্দ্রীয় সরকার নিয়োগ দেয়।
কেন্দ্রীয় সরকার নিয়োগ দেয় এবং কেন্দ্রীয় সরকার অর্পিত দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় সরকারকে ভাইয়া, কেন্দ্রীয় সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিয়োগ স্থানীয় সরকারে দেয়, স্থানীয় সরকার হতে মানে কেন্দ্র হতে এটি পরিচালিত হয় এবং কেন্দ্রের যে আইন, কেন্দ্রের যে আদেশ, কেন্দ্রের যে নিষেধ সেটি পালন করে। কয়টা বোর্ডে আসছে ভাইয়া? সিলেট বোর্ড 20 এবং বরিশাল বোর্ড 20। এই ভাইয়া কমেন্টে জানাও, এই ভাইয়া কমেন্টে জানাও ক্লাস কেমন লাগছে, ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা কমেন্টে জানাও। নেক্সট স্লাইডে যাই। আমাদের নেক্সট স্লাইড সেটি হচ্ছে কত সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয়? ভাইয়া পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমরা জানি কিনা, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি জানি কিনা জানাও ভাইয়া। এটি রাজশাহী বোর্ড 24 সালে আসছে। দেখো ভাইয়া প্রতিটা বোর্ড কোশ্চেন থেকে কিন্তু যেগুলো প্রশ্ন আসতেছে সেগুলো কিন্তু আমরা দিয়েছি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 1997 সালে। ভাইয়া জানাও কনসেপ্ট ক্লিয়ার কিনা। নেক্সট নাগরিক সনদ কি? নাগরিক সনদ প্রত্যেকে আমরা নাগরিক সনদ জানি কিনা। ইউনিয়ন পরিষদ থেকে আমাদের কিন্তু নাগরিকত্বের একটা সনদ দেয়। হ্যাঁ, এটা তুমি দেখবে তোমার বাসায় খোঁজ দেবে, তোমার বাবা মাকে বলবে, দেখবা তোমার বাবা মা বলবে, ইভেন তোমার আছে, আমার আছে, প্রত্যেকের আছে। অর্থাৎ ইউনিয়ন পরিষদ পৌরসভা নাগরিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার যে বিবরণ প্রকাশ পায় তাই কিন্তু নাগরিক সনদ। ভাইয়া বুঝতে পারছো? আর পরবর্তী স্লাইড চাই। ও 60টা হয়ে গেল। দেখো তোমাকে হচ্ছে আমি যখন প্রথম ধরলাম, দেখো আমরা দেখতে দেখতে আমাদের 60টা প্রশ্ন শেষ। তুমি এই ক্লাসটা হচ্ছে একবার পড়বে, মানে আমাদের ক্লাসটা একবার মনোযোগ দিয়ে করবে, করার পর তুমি আবার রিপিট করবে ক্লাসটা। রিপিট করবে কেন? কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে এই স্লাইডের বাইরে, যেগুলো গ নাম্বার প্রশ্নে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, কার উক্তিগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে কিন্তু তোমরা নোট করবা এবং দেখবা পরীক্ষায় এই 60টা থেকেই কমন আসবে ভাইয়া। কেন কমন আসবে না? তোমাকে আমি দেখাইছি যেই প্রশ্নটা দিনাজপুর 21 সালে আসছে সেটা 24 সালে চলে আসছে, যেটা 24 সালে আসছে এক বোর্ডে, 25 সালে সেম বোর্ডে, এবং একাধিকবার প্রশ্ন আসছে। তো তুমি আশা করি আজ ক্লাসটা বুঝতে পারছো। যে কোনো সমস্যা আমাদের কমেন্টে জানাবা। আর নিচে আমাদেরকে ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা সেটি দেওয়া আছে। একই সাথে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এবং তুমি আমাদের ক্লাস সবার আগে যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবা। বেল আইকনে